বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে আজকের অনলাইন ক্লাসে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। আমি নাসরিন নাহার, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইটি থেকে ক্লাস করাবো। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের MT2 সিলেবাসের বিলাসী গল্পটি রয়েছে। বিলাসী গল্পটির প্রথম লেকচার আমি অলরেডি দিয়ে ফেলেছি। আশা করি তোমরা সবাই দেখেছো এবং বিলাসী গল্পটি পড়েছো। আজকে বিলাসী গল্প থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিলাসী গল্পটি তোমরা পড়ার পরে তোমরা কতটা বুঝতে পেরেছো, কি বুঝতে পেরেছো, এই নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা ক্লাস শুরু করি। আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, আমি কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলে যেমন একটি উদ্দীপক রয়েছে, দেখো, বংশে বংশে নাহিক তফাত, বনেদি কে আর গড় বনেদি, দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। এখানে তোমাদের কয়ের প্রশ্ন ছিল যে খুড়ার কাজ কি ছিল। কয়ের প্রশ্ন হচ্ছে খুড়া হচ্ছে কে? মৃত্যুঞ্জয়ের খুড়া। আর সে হচ্ছে খুড়া বলতে আসলে কি বোঝায়? যে চাচা, বড় যে আমরা যে চাচা বলি বা জ্যাঠা বলি, তাকে বোঝায়। তো তার কাজ কি ছিল? তার কাজ ছিল যে শুধুমাত্র মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটনা করা। কারণ তার তো একটাই উত্তরাধিকার ছিল, মৃত্যুঞ্জয় যদি না থাকে তাহলে তার জন্য ভালো হয়, সম্পদের দিক থেকে, তারপরে আর্থিক দিক থেকে সে লাভবান হবে। এই জন্য সে শুধু মৃত্যুঞ্জয়ের কি করতো? দুর্নাম করতো। এটাই ছিল তার কাজ। খ, মৃত্যুঞ্জয় সাপুড়ে বৃত্তি গ্রহণের কারণ কি? মৃত্যুঞ্জয় সাপুড়ে বৃত্তি কেন গ্রহণ করলো? এখানে তোমরা গল্পটা যারা পড়েছো তারা জানো যে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন যে মেয়েটি, অর্থাৎ বিলাসী ওর সেবা যত্ন করে, সেই বিলাসী ছিল হচ্ছে সাপুরের মেয়ে, সাপুরের কন্যা। এই জন্যই বিলাসীর সাথে যখন মৃত্যুঞ্জয় মানে এক সময় এক পর্যায়ে যখন ওকে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে, তখন হচ্ছে ওকে বিয়ে করার পর ওর যে কাজ, অর্থাৎ বিলাসী যেই কাজটা করে, সাপের কাজ করে সাপুরে, বিলাসীর সাথে সাথে মৃত্যুঞ্জয় সেই একই কাজে অন্তর্ভুক্ত হয়। দুজনে একই সাথে কাজ করে। আর এটাই হচ্ছে মূল কারণ যে মৃত্যুঞ্জয় সাপুড়ে বৃত্তি গ্রহণের কারণ কি? মৃত্যুঞ্জয় সাপুড়ে বৃত্তি গ্রহণের কারণ ছিল যে সাপুড়ে কন্যা বিলাসীকে সে বিয়ে করেছে, আর বিয়ে করে সে সাপুড়ে বৃত্তি গ্রহণ করেছে। এর পরের প্রশ্ন দেখো, বিলাসী গল্পের কোন চরিত্রের বিপরীত দিক প্রকাশ করে? বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় জ্ঞাতে খুড়া চরিত্রের বিপরীত দিক প্রকাশ করে। জ্ঞাতে খুড়া হচ্ছে ওই যে ওর চাচা, যার কথা প্রথম প্রশ্নে বলেছি, সে হচ্ছে তার বিপরীত দিক প্রকাশ করে। কিভাবে বিপরীত দিক প্রকাশ করে? যে বৈষম্য বিশ্বাসী, আর চাচা যেমন বৈষম্য বিশ্বাস করে, জাতি ধর্ম বর্ণ, উনি এগুলোর মধ্যে বৈষম্য করে, পার্থক্য তৈরি করে। কিন্তু এই বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কিন্তু সেটা করে না। মৃত্যুঞ্জয়ের কাছে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, এই মনে ও হচ্ছে সব কিছু চিন্তাধারা করে। উদ্দীপকটি বিলাসী গল্পের মূলভাবে তাৎপর্য বহন করে। উদ্দীপকটি বিলাসী গল্পের মূল যে তাৎপর্য বহন করে সেটা কীভাবে? মানুষের সাথে মানুষের যে সৌহার্দ্য সম্প্রীতি, সুন্দর সামাজিক ব্যবস্থা গড়ে তোলা, এটাই হচ্ছে কি আমাদের মানুষের মাঝে ব্যবধান যাতে না থাকে, বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয়, এটাই হচ্ছে মূল কাজ। এই জন্য বংশের তারপরে হচ্ছে যেই গৌরব, এই বংশ গৌরব নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে তো সে হয়তো সবার সাথে মিশতে পারবে না, থাকতে পারবে না, চলতে পারবে না। এই জন্য এটাকেই হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের কাছে এটা হচ্ছে মূল কথা না, কিন্তু সমাজের কাছে এটা, অনেকের কাছেই এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। তারপরের প্রশ্ন হচ্ছে, মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানী রে দেখিতে পাইবে পুনো। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে,
নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পরে। অর্থাৎ একজনের অসুস্থতা আরেকজনের ভারে দেহে নিল। যাকে উদ্দীপকটার পরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। কামাখ্যা শব্দের মানে কামাখ্যা কি, শব্দের অর্থ কী বা কামাখ্যা কি, এটা প্রশ্ন আসবে যে কামাখ্যা হলো ভারতের আসাম রাজ্যে অবস্থিত প্রাচীন একটা তীর্থস্থান। তীর্থস্থান হচ্ছে কি, যে হিন্দুরা যেখানে হচ্ছে তীর্থ করতে যায়, অর্থাৎ পুণ্য অর্জন করতে যায়, যারা হচ্ছে পবিত্র হতে যায়, সেই তীর্থস্থান। খ নম্বরে আছে মৃত্যুঞ্জয় বিলাসীর জন্য জাত বিসর্জন দিয়েছিল কেন। মৃত্যুঞ্জয় হচ্ছে ভালোবাসে বিলাসীকে, ভালোবেসে ফেলে। যখন বিলাসী ওর সেবা যত্ন করতে করতে একসময় ওদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। আর মৃত্যুঞ্জয় ওকে ভালোবাসে বলেই কিন্তু সব কিছু জাত বিসর্জন দিয়েছিল। এটা ব্যাখ্যা করতে পারবা তোমরা। এখন গতে আছে উদ্দীপকে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়। উদ্দীপকের সাথে বিলাসী গল্পের বিলাসী চরিত্রেরই মিল পাওয়া যায়, কারণ এখানে দেখো বলা হয়েছে উদ্দীপকের মধ্যে যে সে তার জ্বর আসছে এবং তার যত ভয় ছিল সব কিছুই সে কী করছে, সে হচ্ছে নির্দ্বিধায় নিজের দেহে বহন করেছে। তো এটা বিলাসীর মতোই, কারণ বিলাসী অনেক সমাজের সাথে অনেক বিদ্রোহ করেই হচ্ছে মৃত্যুঞ্জয়ের সেবা করেছে এবং একসময় মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে করে দুজনে। পরের প্রশ্ন, উদ্দীপকের পরিণতি থেকে গল্পের পরিণতি ভয়াবহ। হ্যাঁ, গল্পের পরিণতি ভয়াবহ এই জন্য যে উদ্দীপকের পরিণতিতে তো বলছে কি যে শুধুমাত্র দেহে ওর ব্যাধিটা বহন করে। আর আমাদের গল্পের মধ্যে বিলাসী গল্পের মধ্যে কি ছিল, বিলাসী গল্পের মধ্যে ছিল যে মৃত্যুঞ্জয়ের যে চরিত্র, মৃত্যুঞ্জয় কিন্তু মারা যায়। আর মারা যাওয়ার পরে কিন্তু বিলাসী যেন কেমন হয়ে যায়, যার সাথে সে অসুস্থতা থেকে শুরু করে এতদিন পর্যন্ত যার সাথে সে থাকলো, যার সাথে সে বসবাস করলো, আজকে মারা যাওয়ার পরে কিন্তু তার সাথে সে থাকতে নারাজ, সে কিন্তু খুশি না। সে কিন্তু এতদিন যে নিঃস্বার্থ ভালোবাসা ছিল, এতদিন যে সে নিঃস্বার্থভাবে ভালোবেসে তার পাশে রইল, আজকে মৃত্যুর পর কিন্তু সে তাকে ভয় পাচ্ছে। সেই নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু আর সেখানে থাকে না। এটা তোমরা ব্যাখ্যা করবা। এর পরের প্রশ্ন, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। এখানে হচ্ছে কি মাইকেল মধুসূদনের কবিতার লাইনটা এখানে আসছে, তবে এখানে জাতের সেই একই কথা আসে যে জাতের চিহ্ন আমরা যখন মরে যাই, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন কিন্তু তার কোনো জাতের কোনো চিহ্ন থাকে না। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে কারো জাতের, কে হিন্দু, কে মুসলিম, কে হচ্ছে উঁচু জাতের, কে হচ্ছে নিচু জাতের, এই চিহ্নটা কিন্তু মানুষের থাকে না, কিন্তু তারপরও মানুষ এটা মানতে নারাজ। কয়ের প্রশ্নটা হচ্ছে কামাখ্যা কিসের জন্য বিখ্যাত। কামাখ্যা হচ্ছে তান্ত্রিক মানে যারা সাধক, যারা উপাসক, তাদের হচ্ছে সাধনার জন্য এই কামাখ্যা তীর্থস্থানটা বিখ্যাত। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হির হির করিয়া টানিয়া লইয়া চলিলাম, ব্যাখ্যা করো। এখানে স্বদেশের মঙ্গলের জন্য মানে দেশের মঙ্গলের জন্য এখানে কিসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি যে এই কুসংস্কারে পরিপূর্ণ যে গ্রামবাসী, তাদের মধ্যে যেই সাপুরের যে মেয়ে বিলাসী ছিল, বিলাসীর ওপর কিন্তু আক্রমণের সম্ভাবনা ছিল বিলাসের ওপর। কারণ কি গ্রামের মানুষরা হচ্ছে কি যখনই জানলো যে মৃত্যুঞ্জয় সাপুরে কোনো বিলাসীকে বিয়ে করে, আর বিয়ে করার পর তার হাতের ভাত খায়, তার সাথে বসবাস করে, এই সব কিছুই কিন্তু যখন মানুষ কিন্তু জানবে, তখন কিন্তু মানুষ কি করবে যে মৃত্যুঞ্জয়ের কোনো কথাই শুনবে না। তারা কিন্তু হচ্ছে তাদের দুজনকে আলাদা করে দেবে। তারা কিন্তু বলবে যে না, মৃত্যুঞ্জয় এত বড় পরিবারের, ওর জাতি এত বড় জাতি, আর হচ্ছে সাপুরে ওর হচ্ছে নিচু জাতি, এরা দুজন কিন্তু একত্রে থাকতে পারবে না, এদের দুজনের মধ্যে কিন্তু ঘর সংসার হবে না, এদের দুজনের মধ্যে কিন্তু জাতিগতভাবে বৈষম্য রয়ে গেছে। এগুলো গ্রামের মানুষ কুসংস্কার মানে তো তারা তো হচ্ছে এগুলো করবেই। কিন্তু তাদের মধ্যে যাতে গ্রামের মানুষের মধ্যে যাতে এই আক্রমণটাতে বিলাসীকে পড়তে না হয়, সেই জন্য হচ্ছে কি ওকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। উদ্দীপকটি বিলাসী গল্পের কোন দিকটিকে নির্দেশ করে। উদ্দীপকটি বিলাসী গল্পের জাতিগত বিভেদের দিকটাই নির্দেশ করে। তোমরা এটা পারবা, কারণ এর আগের প্রশ্নটাও অনেকটা কাছাকাছি ছিল।
উদ্দীপকে বিলাসী গল্পের আংশিক ভাবের প্রতিনিধিত্ব ব্যাখ্যা করে। এখানে আংশিক ভাবের কথা কেন বলা হয়েছে? এখানে তো হচ্ছে যে পৃথিবীতে সব মানুষই সমান, এটা আমরা সবাই জানি, মানতে হয়তো আমরা চাই না, কিন্তু সবাই জানি। তাই এই পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করে তুলতে হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সবারই এক হতে হবে। কারণ আমাদের চিন্তা করতে হবে যে এখানে কিন্তু জাতির মানুষের জন্মের সময় মৃত্যুর সময় দুই সময় এক সময়ও কিন্তু জাতির কোনো চিহ্ন থাকে না, কিন্তু এখানে আংশিক বিলাসী গল্পের সাথে আংশিক ভাবের প্রতিনিধিত্ব করে এই জন্য, কারণ বিলাসী গল্পটা হচ্ছে কি লাস্ট ফিনিশিং পর্যন্ত কিন্তু সেই জাতি ভেদের একটা খুব পিড়াপিড়ি রয়েই যায়। আর অবশেষে আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাজকে মেনে নেন। আমি আমার প্রথম লেকচারে, বিলাসী গল্পের প্রথম লেকচারে কিন্তু আমি বলেছিলাম যে সে হচ্ছে যতই আবেগ যতই ভালোবাসা থাকুক না কেন মানুষের মনে, লাস্ট ফিনিশিং পর্যন্ত কিন্তু শরৎচন্দ্র সমাজের বাহিরে না, উনি সমাজেরই একজন মানুষ, সমাজকে নিয়েই আমাদের বসবাস করতে হয়, তাই উনি কিন্তু সমাজের মধ্যে থেকেই সমাজকে নিয়ে আলোচনা করেন। লাস্ট ফিনিশিং পর্যন্ত কিন্তু প্রয়োজনে তিনি নায়ক নায়িকা অর্থাৎ যে কেন্দ্রীয় চরিত্র থাকে দুজনের একজনকে কিন্তু হচ্ছে মানে একটা পরিণতি দিয়ে দেন। এর আগেও তোমরা শরৎচন্দ্রের যদি অন্যান্য লেখা পড়ে থাকো তোমরা দেখবা সে হচ্ছে কি করে, যখন তুমি পথের দাবি পড়বা যে সেখানেও সমাজকেই লাস্ট ফিনিশিং পর্যন্ত মেনে নিতে হয়, প্রয়োজনে নায়ক নায়িকাকে উৎসর্গ করতে হয়। এখানেও কিন্তু অনেকটা সেরকমই হয়েছে, যেহেতু দুজনকে সমাজ মেনেই নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে কি হলো, মৃত্যুঞ্জয় অর্থাৎ নায়ক চরিত্র যে সে কিন্তু মারা গেল, আর হচ্ছে সমাজ কিন্তু তখন একটা ফিনিশিং একটা পর্যায়ে আসলো। তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সমাজ কিন্তু মেনে নিতে পারছিল না তাদের বিয়েটা, ভালোবাসাটা। তারপরের প্রশ্ন হচ্ছে গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এটা নজরুলের, কাজী নজরুল ইসলামের কবিতা থেকে, মানুষ কবিতা থেকে নেওয়া হয়েছে উদ্দীপকটি। আর আমাদের বিলাসী গল্পের প্রশ্নের মধ্যে কতে আছে বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পীর নাম কি? আমরা সবাই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিন্তু আমাদের অনেক অনেক পাঠক মানে পছন্দ করে, কি জন্যে? ওনার ভাষাগুলো সাবলীল, সহজ, এবং মনে হয় কি উনি যা বলতেছে এগুলো আমার মনের কথা বলতেছে। সাহিত্যিকরা সাধারণত মনের কথাই বলে, তারপরও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়লে তোমরা দেখবা যে মনে হবে কি তুমি সহজভাবে সুন্দরভাবে সবাইকে সহজভাবে বোঝানোর জন্য যেভাবে কথা বলবে মনে হচ্ছে যে তিনি ঠিক সেইভাবেই বলছেন। এই জন্যই তিনি হচ্ছেন অপরাজেয় কথাশিল্পী। দ্বিতীয় প্রশ্ন, আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, অর্থাৎ দুর্বলের ওপর সবলের অত্যাচার বলো আর আঘাত বলো, অনেকটা সেই রকম। তখনকার সমাজে দুর্বলের প্রতি নির্যাতনের মানে প্রবণতা ছিল বেশি। আর তখন কেন, আমি বলি সবসময়ই বেশি থাকে, এটা হচ্ছে সমাজের নিয়ম। সমাজ কেন যেন দুর্বলকেই বেছে নেয় আঘাত করার জন্য, সবল যে তাকে কিন্তু আঘাত করতে পারে না, তার ভুল ত্রুটি থাকলেও কিন্তু তাকে আঘাত করতে পারে না। কিন্তু যে দুর্বল তার যদি ভুল ত্রুটির পরিমাণ যদি সামান্য হয় তার উপরে কিন্তু সমাজ কিন্তু খুব বেশি চড়াও হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি এটা ব্যাখ্যা করবে হচ্ছে কি যে যখন মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল তখন কিন্তু সমাজ কিন্তু ওর কিন্তু সেবা করেনি, সমাজ কিন্তু তখন কিন্তু ওকে কিন্তু সাহায্য করেনি, সাহায্য করেছিল বিলাসী সাপুরে কন্যা। কিন্তু যখন সমাজ দেখলো যে ওদের মধ্যে প্রেমের বা ভালোবাসার আবির্ভাব ঘটেছে, ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করলো, তখন সমাজ কী করলো, তখন সমাজ বললো না, মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর ভালোবাসা হতেই পারে না। কেন হতে পারে না? কারণ ওদের দুজনের মধ্যে জাতিগত বৈষম্য রয়ে গেছে, আর দুই পরিবারের, একজন অনেক উঁচু পরিবারের, একজন অনেক নিচু জাতের, এই জন্য তাদের মধ্যে মানে বৈষম্য চলে আসে। আর এই জন্যই হচ্ছে কি দুর্বলের প্রতি সমাজ তখন সবল হয়ে দাঁড়ায়, সমাজ তখন সবল, সমাজ কিন্তু তখন ওই দুর্বল যে দুইজনের উপর অত্যাচার করা শুরু করে দেয়। এটা ব্যাখ্যা করবা। উদ্দীপকটি বিলাসী গল্পের কোন বিষয়টির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ? বৈসাদৃশ্যপূর্ণ মানে হচ্ছে কি যে মিলবে না, কোন দিকটা মিলে না, সেটা হচ্ছে যে মানুষকে ঘৃণা করার বিষয়টা।
গল্পটার মধ্যে, বিলাসী গল্পের মধ্যে কিন্তু ওরা কিন্তু বিলাসী বলো আর মৃত্যুঞ্জয় বলো, ওদের দুজনের মধ্যে কিন্তু মানুষকে ভালোবাসার যে অনুভূতি, মানুষকে ভালোবাসার যে মন, সেটা কিন্তু ছিল, কিন্তু সমাজ কিন্তু সেটা মানতে চায় না, সমাজ কিন্তু সেটা মেনে নেয়নি। ব্যাখ্যা করবে। ঘ, বিষয়গত বৈসাদৃশ্য থাকলে উদ্দীপকটি বিলাসী গল্পের লেখকের মানস চেতনার প্রতিনিধিত্ব করে, বিশ্লেষণ করো। এখানে কথা হচ্ছে কি, লেখকের মানস চেতনার, আমি বলেছি যে সমাজের বাহিরে কিন্তু আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, কিন্তু সে কী করছে, সে হচ্ছে সমাজের মধ্যে থেকেই সবাইকে মিলেমিশে বসবাস করতে বলেন। সে কিন্তু ভালোবাসার মানুষটাকে যে জাতি বেছে, ধর্ম বেছে করতে হবে, উনি কিন্তু এমনটা বলেন না। তার মতে যাকে ভালোবাসবো, ভালোবাসা তো হচ্ছে আমার মনের সেই অনুভূতির বহিঃপ্রকাশ, যেটা হচ্ছে যাকে যখন যেভাবে যে কাউকে ভালোবাসা যায়। কিন্তু সমাজ যেটা বলে যে তুমি জাতি ভেদ করো, তুমি ধর্ম বেছে নাও, তারপরে তুমি হচ্ছে মানুষ চিনে তারপরে ভালোবাসো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সেটা কিন্তু হয় না। ভালোবাসা তো মন থেকে হয়ে যাবে, সেটা কেন এত এত বাছাবাছি করে, এত বিভেদ, এত বৈষম্য দেখবে? তো সেই জন্যেই শরৎচন্দ্রের যে মানবিক যে চেতনা, মানসিক যে চেতনা, সেই চেতনার সাথে এই বিলাসী গল্পের প্রতিনিধিত্ব কিছুটা হয়, তবে সমাজের দিক থেকে তাকালে হ্যাঁ সেটা স্বয়ং সম্পূর্ণ হয় না। অনেকটা সেই একই ক্যাটাগরির প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? এটা আমরা জানি, সবাই জানি, এটা একটা গানের কিছু কথা। তারপরেও হচ্ছে এখানে এই গল্পটার সাথে, বিলাসী গল্পটার সাথে এই গানটার কিন্তু ভীষণ মিল রয়ে গেছে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এটা তোমরা পাঠ পরিচিতিতে পাবে, লেখক পরিচিতিতে পাবে। তারপর আমি বলে দিই 1876 সালে। খ, বুক যদি কিছুতেই ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, বিষয়টি বুঝিয়ে বলো। এবার আমি হচ্ছে নতুন একটা বিষয় আসতেছি, যেটা হচ্ছে বাস্তব সত্য কথা। আর বাস্তব সত্যের কাছে অনেক সময় কঠিন সত্য আছে না, কিছু সত্য তো আছে যেটা কঠিন সত্য। কঠিন সত্যর কাছে হয়তো ভালোবাসা, আবেগ, অনুভূতি এগুলো হয়তো হারিয়ে যায় বলবো না, এগুলো হয়তো চাপা পড়ে যায়, এগুলো হয়তো লুকিয়ে থাকে, এগুলো হয়তো মনের এক কোণে পড়ে যায়। তবে হারিয়ে যায় বলা যাবে না, কারণ ভালোবাসা মানুষের মন থেকে হারিয়ে যায় না। হারিয়ে গেলে তো মানুষ হতে পারতো না, মানুষ তো তাহলে পশু হয়ে যেত। মানুষের মনে ভালোবাসা আছে বলেই মানুষ এখনো পর্যন্ত মানুষ হয়ে আছে। তো এখানে এই যে বলেছে যে বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, এটা হলো কি, যখন মৃত্যুঞ্জয় মারা গেল তখন বিলাসী কিন্তু এত কান্নাকাটি করলো। সচরাচর মানুষ যেটা করে, বলে বিলাসী কিন্তু কান্নাকাটি করলো আর বলল যে তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমিও মরে যাব, আমিও এই পৃথিবীতে থাকবো না, আমি কিভাবে থাকবো, আমি একা, আমার পক্ষে বাঁচা সম্ভব না। আসলে এটা তুমি বাস্তবের দিকে তাকাও, বাস্তবেও কিন্তু এটাই ঘটে। বাস্তব কিন্তু এরকমই, সমাজের মানুষরা কিন্তু এরকমই, যখন কেউ মারা যায় তখন তার শূন্যতা আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরে যে আমরা মনে করি যে তাকে ছাড়া আমার জীবন অচল। কিন্তু 2 দিন, 4 দিন, 7 দিন, তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে তাকে কিন্তু একটা ফটো ফ্রেমে, তার ফটোটা, তার ছবিটা ফ্রেমে বন্দি হয়ে যায়। হ্যাঁ, তাকে আমার মনে পড়ে, তাকে আমাদের মনে পড়বে, কিন্তু সেই দিনের মতো আর মনে পড়বে না। সেই দিনের মতো তাকে কেন যেন আমরা ধীরে ধীরে অনুভূতি একটু কমে আসে, তার প্রতি যে ফিলিংসটা কাজ করতো সেটা ধীরে ধীরে একটু কমে আসে। এটা আসলে সৃষ্টিকর্তারই দেয়া, কারণ আমরা যদি সেই মুহূর্তের মধ্যে আটকে যেতাম যে না তোমাকে ছাড়া আমার চলবেই না, তোমাকে ছাড়া আমি বাঁচবই না, তাহলে কিন্তু আমার আগামী দিনগুলো কিন্তু চলতো না, তাহলে কিন্তু আমাকে হয়তো সেই মুহূর্তে আমার মৃত্যু লাগবে। এখন মৃত্যু তার, আমি বললেই তার আমার মৃত্যু আমি দিতে পারি না, নিতে পারি না, যেটা ঠিক না। মৃত্যুও তো প্রকৃতির বিষয়, এটাও তো সৃষ্টিকর্তার হাতে। তো সেই ক্ষেত্রে হয় কি, এই জন্যই সৃষ্টিকর্তা আমাদের মনটাকে এমনভাবে হচ্ছে ভুলিয়ে দেন বা ঘুরিয়ে দেন যে আমরা ধীরে ধীরে তাকে স্মৃতিচারণ করি, সে আমাদের স্মৃতিতে চলে আসে, সে আমাদের বাস্তব জীবনে, প্রতিদিনের জীবনে সে থাকে না।
এটাই বাস্তব সত্য কথা। তো এখানেও সেই বিলাসীর বিষয় সেটাই হয়েছে, সে একা থাকতেই পারছে না, সে হচ্ছে তার হাজব্যান্ডের মৃত্যুঞ্জয় মরে গেছে, সেখানে সে অনেক কান্নাকাটি করলো। কিন্তু যেই মুহূর্তেই ন্যাড়া এসে বলল, অর্থাৎ যে কথক, গল্পকথক মৃত্যুঞ্জয়ের যে হচ্ছে বন্ধুর মতো ছিল, সে যখন এসে বলল যে তুমি এখানে থাকো, আমি কাঠ মানে মানুষেরকে তো জানাইতে হবে যে মৃত্যুঞ্জয় মারা গেছে, ওকেও তো সৎকারের ব্যবস্থা করতে হবে। তখন কিন্তু বিলাসী কী বললো, সে কিন্তু এখানে একা থাকতে পারবে না। এতদিন পর্যন্ত যেই মৃত্যুঞ্জয়কে, অসুস্থ মৃত্যুঞ্জয়কে সুস্থ করলো, তার সাথে ঘর সংসার করলো, আজকে সে যখন মৃত, সে যখন নিথর দেহটা তার পড়ে আছে, তখন তার সাথে কিন্তু বিলাসী আর থাকতে পারবে না। কারণ তখন সে হচ্ছে মৃত ব্যক্তিকে ভয় পাচ্ছে, এতদিন যাকে ভালোবাসলো তাকে আজকে সে ভয় পাচ্ছে। এটা তোমরা ব্যাখ্যা করবা, খুব সুন্দরভাবে লিখবা, গল্পের মধ্যে খুব সুন্দরভাবে এটার ব্যাখ্যা দেয়া আছে। তারপরের প্রশ্ন, উদ্দীপকের ভাবের সঙ্গে বিলাসী গল্পের কোন দিকটির সাদৃশ্য রয়েছে? উদ্দীপকের ভাবের সাথে এখানে মৃত্যুঞ্জয়ের যে অসুখে বিলাসীর যে সেবা যত্ন করলো, সেই দিকটা হচ্ছে মানুষের জন্য এটার সাথে মিলে। কারণ মানুষের জন্য, জীবনের জন্য বিলাসী মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুললো, সেই দিকটা ব্যাখ্যা করবে এখানে। আর ঘতে আছে যে উদ্দীপকটি বিলাসী গল্পের আংশিকভাবে প্রতিনিধিত্ব করে, মন্তব্যটি বিশ্লেষণ করে। হ্যাঁ, আংশিক তো অবশ্যই, কারণ এখানে তুমি বুঝতেই পারছো যে শুধুমাত্র সেবা করলো সেই দিকটা এখানে রয়েছে, মানে সেবা করা পর্যন্ত। মানুষের জন্য, জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ, অবশ্যই মানুষ পেতে পারে। আর বিলাসী গল্পেও কিন্তু সেটাই আমরা দেখেছি, প্রতিফলন ঘটেছে যে মৃত্যুঞ্জয়কে সেবা করেছে বিলাসী। হ্যাঁ, মানুষের জন্য সে সেটা মানে প্রতিনিধিত্ব করেছে, কিন্তু তার পরের অংশটার এখানে আসেনি এই গল্পের। যে পরের অংশ, যে ওর মৃত্যু ঘটলো, তারপরে যে মৃত্যুর পরে যে বিলাসীর যে বাস্তবতার যেই দিকটা, বাস্তবের সাথে তাল মিলিয়ে বিলাসী যে মৃত্যুঞ্জয়কে এখন মৃত মৃত্যুঞ্জয়কে যে ভয় পাচ্ছে, সেই দিকটা এখানে প্রকাশিত হয়নি। তো শিক্ষার্থীরা, আমি জানি তোমরা সবাই খুব সুন্দরভাবে বিলাসী গল্পটি পড়েছো, আর আমার এই প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে কিন্তু গল্পটা আরেকবার আলোচনা হয়ে গেল। তবে আমি গল্পটা আবারও তোমাদের সামনে একটু সংক্ষেপে দুইটা কথার মধ্যে বলে দেই। প্রথম কথা হচ্ছে যে মৃত্যুঞ্জয় অসুস্থ হলো, বিলাসী ওকে সেবা করলো, ভালোবাসলো, বিয়ে করলো, সংসার করলো, সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করেই ওরা জীবনযাপন করছিল, যার জন্য মৃত্যুঞ্জয় সাপুড়ে বৃত্তি গ্রহণ করে। এই পর্যন্ত ঠিকই আছে। পরবর্তী ধাপেই হচ্ছে আরেকটা ধাপ, সেটা হচ্ছে সমাজ ওদেরকে মানতে চাচ্ছে না, ঠিক আছে, ওরা তো অনেক বাধা অতিক্রম করেই টিকে আছে। যখন মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করলো, সাপের কামড়ে যখন মৃত্যুঞ্জয় আর বাঁচলো না, মারা গেল, তখন হচ্ছে মানুষের যে আসল যেই হচ্ছে দিকটা, সেটা প্রকাশ পায়। সেটা হচ্ছে বিলাসী এই মৃত ব্যক্তির সামনে আর থাকতে পারছে না, ও ভয় পাচ্ছে। এটাও কিন্তু সমাজ, এটাও আমরা মানুষ। প্রথম পর্বে যেটা ছিল, সেখানেও মানুষের এক অনুভূতির প্রকাশ, দ্বিতীয় পর্যায়ে যেটা, সেখানেও মানুষের এক অনুভূতির প্রকাশ। আমরা মানুষ, তো আমাদের মধ্যে আবেগ, ভালোবাসা, ঘৃণা, দুঃখ, কষ্ট, ভয়, ভীতি, সাহস সব কিছুই আছে। তো তোমরা খুব ভালোভাবে গল্পটি পড়েছো আশা করি। আর প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য সাহায্য হবে। তোমাদের সামনে এমটি পরীক্ষা, তোমরা অলরেডি রুটিন পেয়ে গেছো, তো সেই জন্য সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। আর হ্যাঁ, দোয়া করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে অংশগ্রহণ করো। আর হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার এই ক্লাস সুন্দরভাবে করার জন্য তোমাদের আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই সুন্দরভাবে পরীক্ষাটায় অংশগ্রহণ করবা। আর হ্যাঁ, অবশ্যই গত পরীক্ষার মতো যেন কেউ ভুল করো না। নাম, রোল, আইডি, এটা অ্যাটলিস্ট সুন্দরভাবে, শাখাটা সুন্দরভাবে তুমি লিখবা। তুমি শাপলা 1 হলে 2 হলে তুমি এটাই লিখবা। তুমি যদি মানবিক হও, তুমি মানবিক লিখবা। মানবিক হলে গোলাপ 1 2 লিখবা। তুমি কমার্স হলে ছেলেরা পদ্মা লিখবা, মেয়েরা শিউলি লিখবা। তারপরে হচ্ছে সায়েন্সের ছেলেরা তোমরা মধুমতি 1 মধুমতি 2 লিখবা। তোমার শাখাটা বাবারা মায়েরা সবাই ঠিকভাবে সুন্দরভাবে লিখবা। আর হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।